পাথিরানা কবে আসবে, পাথিরানা কবে কেকেআর দলে যোগ দেবে, দাদা সিএসকের বিরুদ্ধে কি পাথিরানা খেলবে কেকেআরের হয়ে? এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের মতো আমার মনেও ঘোরাফেরা করছে, কিন্তু এই প্রশ্নের এখনো পর্যন্ত সঠিক, এখনো পর্যন্ত নিশ্চিত কোনো উত্তর আমার কাছে আসেনি। যদিও গতদিন থেকে একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাফেরা করছে, যেটা হলো মাথিসু পাথিরানার যে এজেন্ট, সে বলেছে, মানে এরকম বলতে চেয়েছে যে চেন্নাইয়ের বিরুদ্ধে, মানে সিএসকের বিরুদ্ধে কলকাতার হয়ে মাথিসু পাথিরানা খেলতে চলেছে। সরাসরি এই শ্রীলঙ্কা থেকে চেন্নাইতে চলে যাবে মাথিসু পাথিরানা। এরকম একটা পোস্ট, এরকম একটা খবর ঘোরাফেরা করছে, যেটা আমি মানে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এই সমস্ত জল্পনা কল্পনা আসলে কি জিনিসটা, কোথায় হতে পারে, কোথায় গিয়ে দাঁড়াতে পারে, সেই বিষয়টাই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে আগামী যে 14 তারিখ খেলা হতে চলেছে চেন্নাইয়ের সঙ্গে কলকাতার, সেই খেলায় যদি দুটো একটা পরিবর্তন আনা যায় এই কেকেআর দলে, কিছু কি খেলার পরিবর্তন হবে, মানে রেজাল্টের পরিবর্তন হবে, আমি আমার মতামতটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমে বলবো এই প্লেইং ইলেভেনের পরিবর্তন নিয়ে। দেখো, যদি এই নবদীপ সাইনির জায়গায় সৌরভ দুবে খেলে, নবদীপ সাইনি কি খুব ভালো বোলিং করেছে? যদি এতটাই ভালো বোলিং করতো তাহলে কি এতদিন ইন্টারন্যাশনাল খেলে ফেলতো না? আর নবদীপ সাইনি যেভাবে বল ধরে আসছে, মানে তার বল দেখে বোঝা যাচ্ছে যে কোনো ব্যাটসম্যান বুঝে যাবে যে সে কোনটা কি বল করতে চলেছে। আর ছটায় ছটা বলই স্লোয়ার করতে হবে, মানে স্লো বলে প্লেয়াররা বেশ আটকে যায়, ক্যাচ তুলে দেয়, এটা জানি, কিন্তু যদি তুমি ছটায় ছটা বলই স্লোয়ার দাও, তাহলে তো ব্যাটসম্যান জেনেই যাবে তুমি ছটায় ছটা স্লোয়ার দেবে এবং দেখে দেখে তোমায় মারবে। এবং সেটাই হচ্ছে নবদীপ সাইনির সঙ্গে। নবদীপ সাইনির মধ্যে গতি আছে, এবার আছে না ছিল সেইটা বোঝা মুশকিল। এখনো পর্যন্ত নবদীপ সাইনি যে কটা বল করেছে সবই স্লোয়ার, 113, 114। ভাই বিশ্বাস করো, আমি 114-15 বল করতে পারি ফুল হ্যান্ডে, ইয়ার কি মারছি না, সত্যি কথা বলছি। তো ওইরকম বল আমিও করতে পারবো। তো যাই হোক, তো নবদীপ সাইনির খেলাটা আমার খুব একটা বেশি মানে পজিটিভ কিছু লাগলো না। তার জায়গায় যদি সৌরভ দুবেকে খেলানো যেত, একটা বাঁহাতি প্লেয়ার, একটা ভেরিয়েশন আছে, আর বাঁহাতি পেশাটা একটু অ্যাডভান্টেজ পায়, হয়তো কিছুটা সুযোগ হলেও হতে পারতো। আর গতদিন বৈভব বাবরা যে বলটা করেছে, সে যে কোয়ালিটির বোলার তার থেকে অনেকটা বেশি কোয়ালিটি, অনেকটা ভালো কোয়ালিটির বোলিং করে দিয়েছে। লাস্ট ওভারে যে মানে 6টা মারলো মুকুল চৌধুরী, ওই যখন 2 বলে 7 রান বাকি, বিশ্বাস করো ভাই ওই 6টা অত সহজে হয় না, বেশ ভালো খেলেছে। আর এই মুকুল চৌধুরীর মতো, মুকুল চৌধুরীর টাইপের প্লেয়ার, তার থেকেও ভালো প্লেয়ার কেকেআর কাছে আছে, যেটা ইউজ করছে না কেকেআর ম্যানেজমেন্ট, যেটা হলো তেজস্বী ধাইয়া। আমি এখনও বলবো, আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো। হ্যাঁ, এবার হয়তো দেখা গেল তেজস্বী ধাইয়াকে চান্স দেওয়া হলো, প্রথম দুটো ম্যাচ ফ্লপ গেল, যেতেই পারে, কারণ তার মাথায় একটা টেনশন থাকবে যে আমি যদি খেলতে না পারি আমায় বাদ দিয়ে দেবে, আমি যদি খেলতে না পারি আমি বাদ দিয়ে দেবে। তারপরে সে যে প্রথম ম্যাচে এসেই এইরকম একটা পারফরমেন্স করে দেবে তার তো কোনো মানে নেই। পাঞ্জাব কিংসের হয়ে গতদিন এই মুকুল চৌধুরী ভালো খেলেছে, কিন্তু তার আগের দিনের তুমি যদি রেজাল্ট দেখতে, মুকুল চৌধুরীর খেলার আগে পর্যন্ত, মানে কেকেআর এর বিরুদ্ধে ইনিংসটা খেলার আগে পর্যন্ত তার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল মাত্র 15,000, আর যেই এটা হয়ে গেল 1,60,000 হয়ে গেল, মানে এরকম পারফরমেন্স যে দিয়ে দিল। তো রাতারাতি ছেলেপিলে ফেমাস হয়ে যায়, মানে ছেলেপিলে বলছি কথার কথা, রাতারাতি মানুষজন ফেমাস হয়ে যায়। তো কথা হচ্ছে, এখন যদি মুকুল চৌধুরী যে ইনিংসটা খেলেছে ফার্স্ট ম্যাচে, যদি আমি তেজস্বী ধাইয়ার থেকে ইনিংসটা আশা করি পাবো না, কারণ মাথায় একটা টেনশন থাকবেই থাকবে। তো যাই হোক, এই তেজস্বী ধাইয়াকে আমি প্লেইং ইলেভেনে চাইবো নবদীপ সাইনির জায়গায়, আর ক্যামেরন গ্রিনের জায়গায় আমি চাইবো ব্লেসিং মুজরাবানিকে। এবার যদি মাথিসু পাথিরানা আসে সেটা আলাদা কথা। এবার যদি আসে, এই কথাটা কেন বলছি, কারণ ভিডিও শুরুতেই তোমাদের বললাম যে মাথিসু পাথিরানার এজেন্ট এই বলেছে, যেটা ফটো তোমাদের দেখিয়েছি। দেখো, এজেন্ট যা বলে বলুক, এখনো পর্যন্ত যেটুকু খবর আছে, মাথিসু পাথিরানা কিন্তু শ্রীলঙ্কায় ফিটনেস সেই টেস্টটা দেয়নি। তো যদি সেই পরীক্ষাটা না দেয়, পরীক্ষার রেজাল্ট একটা আসবে, তারপরে সে এনওসি পাবে, বা রেজাল্টের সঙ্গে সঙ্গে এনওসি পেয়ে গেল, তারপর সে চেন্নাইতে আসবে, আসার পরে একটা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবে বা প্র্যাকটিস করবে দলের সঙ্গে, তারপর সে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে। এই সব প্রসেসটাকে এতটাই সোজা? আজকে 11 তারিখ হয়ে গেল, 12 তারিখ 13 তারিখ, মাঝখানে 2 দিন, 14 তারিখে খেলা। তো সেখানে কি মাথিসু পাথিরানার খেলাটা অতটাই সোজা? অতটা কিন্তু সোজা নয়। আর এই মাথিসু পাথিরানাকে নিয়ে যারা আমাকে জিজ্ঞাসা করছো কমেন্টে, আমি জানি তোমরাও আমার মতো কেকেআরের খুব বড় একটা ফ্যান, মানে ডায়ার্ড ফ্যান যাকে বলে, কিন্তু মানে মাথিসু পাথিরানাকে নিয়ে এই জলঘোলাটাই হচ্ছে। ভাই বিশ্বাস করো, যদি চেন্নাই ম্যাচের আগে না আসে, আর আসতে হবে না ভাই তোমাকে, তুমি একেবারে পরের বছর এসো, ভালো হবে, তুমি একেবারে ফিট ফিট হয়ে ভালোভাবে এসো। আমি মানে কি বলবো, এটাই চাই। তো যাই হোক, মোটামুটি চেন্নাইয়ের বিরুদ্ধে আবার একটা ম্যাচ, জানি না আশা হব কি, সব কিছুর নেপথ্যে
আমি এখনও দোষ দেবো ম্যানেজমেন্টকে, তারপরে ক্যাপ্টেনকে, কারণ ক্যাপ্টেনকে চয়েস করেছে ম্যানেজমেন্ট। এই আনসোল্ড প্লেয়ারকে ক্যাপ্টেন হিসাবে নেওয়ার দায়িত্বটা ম্যানেজমেন্টের, তাকে এই অভিষেক নায়ারকে কোচ হিসাবে নিয়োগ করার দায়িত্বটা ম্যানেজমেন্টের। তো ভাই একদম ফালতু ম্যানেজমেন্ট আমি বলছি। তো যখন গৌতম গম্ভীর ছিল তখন সে তার নিজে মানে একটু গোয়ার আছে গৌতম গম্ভীর, যে সে নিজে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক তার কাছে মনে হয়। তো সে তার গোড়াত্তমি দেখিয়ে এই 2024 সালে কেকেআর দলটাকে জিতিয়েছিল। আর কেকেআর দল যখন 2024-এ জিতেছিল, মনে করে দেখো রিঙ্কু সিং কিন্তু তখন 2 উইকেট পড়ার পর নামতো না, 4 উইকেট পড়ার পর নামতো। ওই শেষের 12-13টা বল বাকি, 18 ওভার হয়ে গেছে, 17 ওভার হয়ে গেছে, এরকম সময়। আর আমরা বা এই সময় আমরা চাইছি রিঙ্কু সিং আর একটু আগে নামুক, যেটা আমরা সবাই আশা করছি। তো এখানেও আমরা ভুল প্রমাণিত হলাম গৌতম গম্ভীরের কাছে, যে কারণে গৌতম গম্ভীর আজকে আমাদের মানে একটা চ্যাম্পিয়ন দল, ভারতীয় জাতীয় দলের হেড কোচ, আর আমরা এখানে আছি বা অভিষেক নায়ার ওই জায়গায় রয়েছে। তো রিঙ্কু সিং ওই জায়গার জন্যই ঠিক আছে। আর রমনদীপ সিং এই প্লেয়ারটার ভূমিকাটা অ্যাকচুয়ালি কি এই দলে আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝতে পারো রমনদীপ সিংয়ের ভূমিকা, তাহলে একটু জানিও কমেন্টে। না করছে বল, না ব্যাটে সুযোগ পাচ্ছে, যেটুকু সুযোগ পেয়েছে না রান করেছে। তো অ্যাকচুয়ালি তাকে নেয়ার কারণটা কি, মানে দলে রাখার কি দরকার, আমি তো কিছু মানে জায়গায় খুঁজে পাচ্ছি না। রমনদীপ সিং এর জায়গায় তো আমিও খেলতে পারি, তুমিও খেলতে পারো, মাঠে থাকবো, একটু হাততালি দেবো, বল দুটো একটা যাবে, দরকার হয় যেখানে বল কম যায় সেখানে ফিল্ডিং দাঁড়িয়ে যাবো, ব্যাস, কোনো ব্যাপার নেই। এই জায়গাটা তো আমরাও করতে পারি না। তো যাই হোক, যদি কেকেআর দলের প্লেইং ইলেভেনটা কিছুটা এইরকম হতো, ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করলো সুনীল নারিন, মানে ফিন অ্যালেন সুনীল নারিন দুটো বিদেশি ওপেনার হয়ে গেল। তারপরে আঙ্ক্রিস রঘুবংশী 3 নম্বরে, 4 নম্বরে মনীষ পান্ডে আমি চাইবো, 5 নম্বরে তেজস্বী ধাইয়া, তারপর 6 নম্বরে আমি চাইবো রিঙ্কু সিংকে, 7 নম্বরে অনুকূল রয়, 8 নাম্বার মানে আর তোমার কাছে 3টে অপশান আছে, 4টে অপশান আছে, 8, 9, 10, 11। তো 8 নম্বরে এবার তুমি আস্তে আস্তে প্লেয়ার মানে বোলিংয়ের দিকে নিয়ে যাও, তোমার কাছে ভৈভব আওয়ার অপশান আছে। 9 নম্বরে কার্তিক তিয়াগি, 10 নম্বরে ব্লেসিং মুজরাবানি, 11 নম্বরে মানে ইম্প্যাক্ট হিসাবে তুমি ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবে, মানে ভালো একটা প্লেইং ইলেভেন হয়ে যাবে, আমি তো এটাই মনে করি। তো জানি না কি করবে তুমি, তোমার কাছে আছে রাহুল ত্রিপাঠী আছে, তো সেই অপশানগুলোকে তুমি ইম্প্যাক্ট হিসেবে ব্যবহার করতে পারো। এবার সৌরভ দুবের মতো একটা বোলার আছে যাকে তুমি বোলিং অপশানে ব্যবহার করতে পারো, বাঁহাতি পেস বোলার, অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যায় এখান থেকে। আর এই মানে দুটো দলই এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই, 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই, 3 বারের চ্যাম্পিয়ন কেকেআর, মানে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ট্রফি জিতেছে যে দলগুলো, সেই দলগুলো একেবারে পয়েন্টস টেবিলের নিচের দিকে রয়েছে। 10 নাম্বারটা মানে রয়েছে চেন্নাই, এই একটা ম্যাচ বৃষ্টি হলো বলে আমরা সেখানে 9 নম্বরে আছি, দয়ায় 1 পয়েন্ট পেয়ে। বাকি যা অবস্থা, মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটা মানে মুম্বাই কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচটা জিতেছে, তারপরে সব হেরে যাচ্ছে। তো জানি না কি হবে, একেবারে শেষের দিকে টিমের খেলা। এই অবস্থায় দাঁড়িয়ে কেকেআর দল এই বছর চ্যাম্পিয়ন হবে এই আশা করাটা হচ্ছে খুব বোকামো। যদি একটু ভালো খেলে 6-7-এ শেষ করতে পারে সেটাই হয়তো বেটার। 10 নম্বরে শেষ করলে একেবারে লজ্জা, কারণ মানে একটা ভয় আছে যে কেকেআর 10 নম্বরে শেষ করতে পারে। হয়তো তোমরা আমাকে একটু মনে মনে খারাপ ভাববে, গালাগালাও দিয়ে দিতে পারো, কিন্তু যদি আমি স্ট্যাটিস্টিকটা দেখি আমাদের হেড কোচ অভিষেক নায়ারের, আজ পর্যন্ত তার কোচিং কেরিয়ারে যে কটা মানে তিনি দলের হয়ে কোচিং করিয়েছেন, লিগে তিনি সবার শেষেই তার দলকে দাঁড় করিয়েছেন, মানে যতগুলো দল খেলে একেবারে শেষ নাম্বার পজিশনেই তার দল ছিল, একটা স্টেপও ওপরে উঠতে পারে, কোনো একটা দলকেও টপকে তিনি আসতে পারেননি। জানি না কেকেআর দলের হয়ে অ্যাটলিস্ট কি হবে, যদি 7-8-এও শেষ করে কি 6-এও শেষ করে, এটা হয়তো আমাদের কাছে অনেক বড় পাওনা এই বছরের জন্য। তোমাদের মতামতটা কমেন্টে জানিও, এইটুকুই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং এর পরবর্তীতে আরও এরকম ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।